এদের আমি কিছু মনে করবেন না, এদের আমি শিল্পী বলে মনে করি না। আমি মেয়র সর্বময় কর্তা, আর আমি কিছু জানতাম না? একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম, এবং তারা দুর্নীতি করেই বেঁচে আছেন প্রচার মাধ্যম আর মাসেল পাওয়ারের জোরে। আমি অনেক দিন আগে বলছিলাম, প্রচার মাধ্যম আর পুলিশ যদি সরে যায় দেখবেন তৃণমূল ফুস করে উড়ে যাবে। তাই হচ্ছে আজকে। বছরের ৩৬৫ দিন যেই নাম বরাবর খবরের শিরোনামে থাকে সেই নাম হচ্ছে কলকাতা হাইকোর্ট। আর সেই হাইকোর্টের এই পবিত্র ভূমিতেই দাঁড়িয়ে আছি, তার কারণ এই উচ্চতর ন্যায়ালয় আমাদের প্রত্যেকের ভরসার সঙ্গী। কারণ আইন আমরা প্রত্যেকেই মেনে চলতে বাধ্য। আইন মানা, আইন সংরক্ষণ করা, এই সব কিছুই হচ্ছে আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার কারণ আমরা ভারতীয়, আমরা বাঙালি এবং আমরা এই দেশের নাগরিক। এবং এই যে এই হাইকোর্ট চত্বর বরাবর শিরোনামে উঠে এসেছে একের পর এক রাজনৈতিক প্রেক্ষিতেও। এই মুহূর্তে যে অতিথি আমাদের পাশে রয়েছেন, নতুন করে তার পরিচয় করিয়ে দেওয়া নিছকই আমার ধৃষ্টতা। তার কারণ রাজনৈতিক প্রেক্ষিত তো বটেই, এবং দীর্ঘদিন ধরে তিনি আইন নিয়ে যার সকাল থেকে সন্ধে কাটে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। স্যার, প্রথমে একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কারণেও এই হাইকোর্ট বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। যদি আমরা খুব সম্প্রতি একটু নজর রাখি তাহলে অদিতি মুন্সি থেকে দিলীপ মণ্ডল, তারা বারবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। স্যার, এই যে এই ঘটনাবলীকে শুধু কি আপনি রাজনৈতিক প্রেক্ষিত হিসাবেই বিশ্লেষণ করতে চান, নাকি কোথাও না কোথাও হাইকোর্টে বারবার তৃণমূল নেতৃত্বের পদার্পণ এটা একটা তাদের অভ্যন্তরে আতঙ্কের মহল সৃষ্টি করেছে বলে মনে করেন? দেখুন, ভারতবর্ষের প্রশাসনটা পরিচালিত হয় সংবিধানসম্মতভাবে। আমাদের দেশটাকে আমরা বলি কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। যার ফলে যারা নির্বাচিত হন তাদের কিন্তু সংবিধানকে কার্যকর করব এই বলেই শপথ নিতে হয়, এবং যত আইন হয় তা সংবিধান সম্মত হতে হবে, নতুবা আইনের কোনো মূল্য নেই। এখন মানুষ যদি তারা মনে করেন যে তারা কোনো আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বা তাদের ওপর আইনকে অপব্যবহার করা হচ্ছে, সে মানুষের মুক্তির পথটা কী? সবাই তো সবসময় রাস্তাঘাটে লাঠি নিয়ে নেমে পড়তে পারে না, সেটা আমরা চাইও না। আমরা চাই যে আইনসম্মত সমাধান হোক। তাই যখনই যে মানুষ বিপদে পড়েছেন এসছেন, এতে সে রাজনীতি নির্বিশেষে, একসময় যখন 70-80 দশকে ধারাবাহিকভাবে আক্রমণ হতো শ্রমিক কৃষকের ওপরে, তাদের হয়ে লড়াই করতে হয়েছে, বামপন্থীরা আইন আদালতে এসেছেন। তার পরবর্তী সময়ে যখন পালাবদল হয়ে গেল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেন, তারা জোর জুলুম করতে শুরু, তখনও বামপন্থী এবং যারা আক্রান্ত হয়েছেন বামপন্থী নন, বিজেপিপন্থী, তারাও আদালতে এসেছেন। এখন আবার পালাবদল হয়েছে, এখানে বিজেপিপন্থী বনাম তৃণমূলপন্থী, তাদের মধ্যে আবার ঝগড়াঝাটি হচ্ছে, লড়াই হচ্ছে। সুতরাং মানুষ, তিনি যে পন্থী হন না কেন, তার আইনি অধিকারটা হচ্ছে সংবিধানসম্মত একটা গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা কার্যকর করতে হবে। যতদিন মানুষ এই অধিকারটা কার্যকর করতে পারবেন ততদিন জানবেন যে ভারতবর্ষের সামাজিক সৌজন্য এবং ভারসাম্য বজায় থাকবে। আর সেক্ষেত্রে হাইকোর্ট হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, কেন হাইকোর্ট সংবিধানসম্মতভাবে সংবিধানকে কার্যকর করার জন্য একটি আদালত। সেজন্য সবাই, যে মানুষ মনে করবে যে আমার অধিকার লঙ্ঘিত হচ্ছে, হাইকোর্টে আসবে। সেই জন্য সবাই হাইকোর্টে আসে। স্যার, এবারে দেখা যাচ্ছে যে পূর্বতন সরকার এবং পূর্বতন রাজ্যের শাসক দল, তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা একাধিক, তাদের শীর্ষ নেতৃত্ব হাইকোর্টের চক্কর তাদেরকে আসতে হয়েছে এবং সেখানে চক্কর কাটতে হয়েছে। তাছাড়াও এই যে এত বিপুল পরিমাণ পাহাড় প্রমাণ দুর্নীতি, সেখানে হাইকোর্টেও কি তাদের সুরক্ষা হতে, মানে তাদের বাঁচার কোনো আশা রয়েছে, কি মনে করেন? দেখুন, এই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের উত্থান এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা যে দুর্নীতি লালিত পালিত, সেটা আমি নিজের কথা বলছি না, কিন্তু ধারাবাহিকভাবে 2011 থেকে আমরা বামপন্থীরাই করেছি। যখন আমাদের পিটিয়ে তৃণমূল কংগ্রেস সিধে করে দিচ্ছিল এবং
আজকে যারা বিজেপি হয়েছেন, যারা তৃণমূলে ছিলেন, তারা খুব উল্লসিত ছিলেন যে কমিউনিস্টরা মার খাচ্ছে, কারণ ওদের লক্ষ্য কমিউনিস্টদের ধ্বংস করা। তখন তো আমরা কিন্তু এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকব। এখন আজকে যারা বিজেপি সরকারে এসেছেন তারা বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। যদি করেন আমি খুব খুশি হব। কয়েকটি ঘটনা খুব সামনে আছে, যে ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হবে যে এই সরকার তারা যথার্থই কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান। সেই সময়টা যেন অপেক্ষা করছি। আমার মামলা তো চলছে, এই মামলার প্রেক্ষিতেই একটি সরকারের দুর্নীতিমূলক কাজের প্রতি তাদের বিরক্তি বা দুর্নীতিমূলক কাজের প্রতি তাদের আসক্তি, সেটা প্রমাণ হবে। স্যার, এছাড়াও দেখা যাচ্ছে তৃণমূলের একদম শীর্ষ নেতৃত্বর কথা আমি যদি ধরে নিই, তারাও আসছেন হাইকোর্টে। এটা তারা বুঝুন। আমাকে তো একসময় খুব ধারাবাহিকভাবে তারা গালিগালাজ করেছেন যে মামলাবাজ হানা টানা। এই নির্বাচনে আমার বিরুদ্ধে প্রচার হয়েছে এসব নিয়ে। যাই হোক, কিন্তু এটা তারা সবাই ধীরে ধীরে উপলব্ধি করুন যে মানুষ যেমন অসুস্থ হলে পরে তার চিকিৎসার জন্য তিনি ডাক্তারের কাছে ছুটে যাবেন, ডাক্তারের কাছে যাওয়ার আগে তিনি ঠিক করবেন না ও সিপিএম ডাক্তার না কংগ্রেস ডাক্তার, একেবারে মূর্খ ছাড়া। ঠিক অনুরূপভাবে মানুষের যখন আইনি অধিকার আক্রান্ত হবে তখন তারা আদালতেই আসবেন এবং তারা আইনজীবীদের কাছে যাবেন, যে আইনজীবী তাদের সাহায্য করতে পারবেন বলে তাদের ভরসা হবে। এটাই নিয়ম। স্যার, স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঘিরে বিস্ফোরক অভিযোগ বর্তমানে বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক দেবব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করছেন স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত একটি টিমকে প্রত্যেক মাসে 5 থেকে 6 লক্ষ টাকা দিতে হতো। কয়েক মাস সেই টাকা দেওয়ার পর বন্ধ করে দিতেই হাসপাতালের প্রায় 1.5 কোটি টাকার বিল আটকে দেওয়া হয়। এ বিষয়ে কি বলতে চান? তদন্ত হওয়া দরকার। তো আমি তো বলছি এই সমস্ত ঘটনার তদন্ত হওয়া দরকার। এই তদন্ত হওয়া দরকার সত্যকে উদ্ঘাটন করার জন্য। যদি করেন আমি খুশি হব। স্যার, অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল এর শাসক দল থেকে এই দলটি সরে যাওয়ার পর থেকেই তাদের বিভিন্ন রকম যারা নেতৃত্ব রয়েছেন এবং তাদের ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। ইডির একের পর এক তল্লাশি, একের পর এক অভিযান। সেখানে প্রথমত দেখা গেল শান্তনু সিনহা বিশ্বাসের মতন একজন ওসি, তার প্রাসাদ প্রমো বাড়ির সন্ধান পাওয়া গেল। এছাড়াও দেখা যাচ্ছে সোনা পাপ্পু বা অন্যান্য যারা রয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ তাদের নাম উঠে আসছে। শুধুমাত্র তাই নয়, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই ধরে নেওয়া যায় তাহলে তার প্রায় 21টি সম্পত্তি, বেনামি সম্পত্তির হদিশ নাকি পাওয়া গিয়েছে, এরকমটাও শোনা যাচ্ছে। এবং সেই সমস্ত সম্পত্তির এগেনস্টে নানা রকমের পদক্ষেপ, কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশিকা জারি হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সাধুবাদ জানাবো। শুধু নির্দেশিকা জারির মধ্যে সীমাবদ্ধ থাকলেই বিপদ। কার্যকর করুন। এই সমস্ত বেআইনি সম্পত্তি উদ্ধার করুন, তার সূত্র খুঁজে বার করুন এবং এই বেআইনি সম্পত্তি করা হয়েছিল কেন, কী উদ্দেশ্যে, কত কমিউনিস্ট কর্মীদের বাড়িতে হামলা করে টাকা তোলা হয়েছিল, গ্রামের গরিব কৃষক যাদের বর্গা অধিকার দিয়েছিলেন বাম আমলে, পাট্টা দিয়েছিলেন, তাদের কাছ থেকে কত টাকা জুলুম করে আদায় করা হয়েছিল। এই সব তদন্তটা হোক। আমরা চাই তদন্ত করে স্বচ্ছতার সাথে প্রশাসনটাকে প্রশাসনিক জায়গায় উপস্থিত করা হোক। অন্যদিকে দেখা যাচ্ছে মেয়র ফিরহাদ হাকিম, মহানাগরিক কলকাতার, তিনি একটি স্বীকারোক্তি জানিয়েছেন। তিনি বলছেন যে আমার কাছে কোনো রকম এ বিষয়ে তথ্যই ছিল না, যে বা আমি এ বিষয়ে অবগতই ছিলাম না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির ওপরে বুলডোজার চালানোর জন্য নির্দেশ জারি করা হয়েছে ইত্যাদি। এ বিষয়ে কি বলবেন? ওর দোষ নেই। যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন তখন এত বড় দুর্নীতি হয়েছে, উনি বলতেন আমি তো কিছু জানতাম না। এই আমি তো কিছু জানতাম না, এটা হচ্ছে একটা দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের একটা অপকৌশল। মাথায় বসে আছেন অন্য সব কিছু সময় আমি মেয়র সর্বময় কর্তা আর আমি কিছু জানতাম না। ভাই, যদি কিছুই না জেনে থাকেন তাহলে আর দায়িত্ব নিয়ে পদে কেন? এগুলো মূল নৈতিকতার প্রশ্ন। সেই নৈতিকতা বোধটা আমাদের রাজনীতি থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এটা একটা বড় সংকট। স্যার, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে ফিরহাদ হাকিম তিনি তার বর্তমান দল ত্যাগ করে অন্য কোনো দলে যোগ দিতে পারেন বা চেষ্টা করতে পারেন? গোটা দলটাই তাই, এই গোটা তৃণমূল দলটাই বিজেপি হয়ে যাবে।
সুতরাং একজন এমপি একজন কাউন্সিলর এদিকে ভেবে লাভ নেই। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং কড়া পর্যবেক্ষণ করেছে হাইকোর্ট। আমি বিচারপতি সৌগত ভট্টাচার্যের একটি বয়ান আপনাকে জানাতে চাইছি। ভোটের ফলাফল উল্টে গেলে কি হতো? শীর্ষস্থানীয় নেতার কেন এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য? অভিষেকের ওপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন বিদেশে যেতে পারবেন না আদালতের নির্দেশ ছাড়া, পাশাপাশি বিভিন্ন নোটিশ মানতে হবে এবং তদন্তে পুলিশকে সহায়তা করতে হবে। কিভাবে দেখছেন স্যার? এটা খুব স্বাভাবিক। হাইকোর্টের তো এছাড়া অন্য কোনো আদেশ দেওয়ার উপায় ছিল না। এই সমস্ত নেতারা ক্ষমতায় বসলে পরে তাদের যে মাথায় ক্ষমতা ঢুকে যায়, মাথায় আর কিছু কাজ করে না, তার পরিণতি হচ্ছে এটা। ওরা তখন আমরা ক্ষমতায় আছি মানে আমরা হাতে মাথা কাটবো। দেখছেন না, জোর করে এত ব্যাপক চাকরি বিক্রি করেছেন, তাও গর্ব করে বলতেন যে না আমরা ঠিক আছি, হাইকোর্টের মানবো না, সুপ্রিম কোর্ট মানবো না, এটা বলতেন। তো তখন আমরা অনেকেই খুব উৎসাহিত হতাম, ঠিকই তো বলেছে আচার্য, কেন মামলা করছে? কিন্তু হয়েছে এই তো, লোকে অনেকে এই কথা বিশ্বাস করেছে। অনেকে বলেছে আপনার জন্যই আমাদের চাকরি চলে গেল। এই যদি আমাদের বোধের মাত্রা হয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো? স্যার, এদিকে দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে পাহাড় প্রমাণ একটি অভিযোগ, মানে একাধিক অভিযোগ ছিল, এবং সেখানে আমরা দেখলাম যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা তারা বেকার হয়ে গেলেন, তারা চাকরিহারা হয়ে রাস্তায় পথে বসতে বাধ্য হলেন। আবার আমরা দেখেছি একাধিকবার সাদা খাতা জমা দিয়েও তারা আজ বিডিও হয়ে গিয়েছেন। সেরকমই বিডিও শানু বক্সি, তিনি নাকি পাসই করতে পারেননি, অথচ তিনি বিডিও পদে আসেন। আবার তার সঙ্গে এই তথাকথিত পুষ্পা জাহাঙ্গীর খানের একটি খুব মানে অন্তরঙ্গ কিছু চ্যাট বর্তমানে ভাইরাল হয়েছে। এই বিষয়টিকে কতটা অনৈতিক বলে আপনার মনে হয়? আমার তো প্রথম দিন থেকে অনৈতিক মনে হচ্ছে। আমার কথা তো কেউ শুনতে চাননি। আমি তো এই কথা বলে আসছি ধারাবাহিকভাবে যে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম, এবং তারা দুর্নীতি করেই বেঁচে আছেন প্রচার মাধ্যম আর মাসেল পাওয়ারের জোরে। আমি অনেক জায়গায় বলছেন প্রচার মাধ্যম আর পুলিশ যদি সরে যায় দেখবেন তৃণমূল ফুস করে উড়ে যাবে। তাই হচ্ছে আজকে, তৃণমূল বলে আর কিছু থাকবে না। স্যার, আবার যদি আমরা একটুখানি বিনোদন জগতের দিকে নজর ফেরাই, তাহলে দেখব যে হয়তো 2 সপ্তাহ আগেও যে সমস্ত মুখরা তারা উন্নয়নের পাঁচালি গেয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতে মঞ্চে তাদের একদম অগ্রণী ভূমিকা দেখা গিয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্যান জ্ঞান সর্বত্রই বিরাজ করতেন, অথচ আজ তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাঁদুনি গাইছেন যে তাদের সংসার ছিল, তাদের সন্তান ছিল, সেই জন্য তারা বাধ্য হয়েছিলেন এ কাজ করতে। তবে কখনো তো বাদশা মৈত্র বা চন্দন সেনের মতো ব্যক্তিত্ব, তারা তো কখনো বাধ্য হয়ে তাদেরকে তাদের যে নৈতিকতা সেখান থেকে কম্প্রোমাইজ করতে হয়নি। এ বিষয়টা কি বলবেন? দেখুন, কড়া কথা বলবো না, শুধু এটাই বলবো, নীতি নৈতিকতা এমন একটা বিষয় যা মানুষের মানবিক গড়নের সঙ্গে সঙ্গেই গড়ে ওঠে। সেটা যখন গড়ে ওঠে না, তখন তারা কোনো নির্দিষ্ট আদর্শ ভিত্তিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না। তারা ওই যেদিকে হাওয়া যাবে সেদিকে পাল তুলে দেয়। এবং যারা আজকে অন্য কথা বলছেন, আগামীকাল যদি আবার একটু পাল্টে যায় তারা আরেকটা কথা বলবেন। এদের আমি কিছু মনে করবেন না, এদের আমি শিল্পী বলে মনে করি না। যে অর্থে শিল্পী বলে মনে করি, আপনি চন্দন এবং বাদশার কথা বললেন, দেবদূত, এরাও তো অনেক। আমি শিল্পী বলে মনে করি সত্যজিৎ রায়, মৃণাল সেন, শিল্পী মনে মনে সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, তাদের একটা আদর্শ ছিল, তারা ভিন্ন মত হতে পারেন। কোথায় সে আদর্শ? নেই। এরা হচ্ছেন একেবারে ভাড়াটে কুশলী। স্যার, শেষ প্রশ্ন থাকছে, একের পর এক গ্রেফতারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেটি হতে পারে যে সুজিত বসু থেকে শুরু করে শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, একাধিক নাম, কিন্তু গোটা বাংলা এবং বঙ্গবাসী যে দুজনের জন্য অপেক্ষা করে রয়েছেন, সেই দুই মুখ যারা এই গোটা দুর্নীতির কালপ্রিট,
নাম আলাদা করে আশা করি মানে বলতে হবে না। তো তাদের গ্রেফতারি আমরা কবে দেখতে পাবো? পাবেন না। তার কারণ আরএসএসের প্রথম লক্ষ্যটা পূরণ হয়েছে, দ্বিতীয় লক্ষ্যটা বাকি আছে, ওরা ঘাবড়ে গেছে। আমি দেখবেন একটা পোস্ট করেছিলাম নির্বাচন ফলাফলের পরেই, যে মুখোশের আড়াল থেকে যুদ্ধটা এখন মুখোশ সরে গেছে, এখন সরাসরি মুখোমুখি। এই মুখোমুখি লড়াইটায় তারা বুঝতে পারছেন বামপন্থার আবার উত্থান হবে, সেই জন্যে তারা আরও কিছু এইরকম কিছুদিন টেনে যাবেন। তা না হলে এতদিন এই তদন্তের ক্ষেত্রে গতি আসেনি কেন? স্বাভাবিক প্রশ্ন।